গল্পের শুরু হয় ফিমেলির জিয়াকে দেখিয়ে, যে কিনা একটি আদালতে ছিল। তো তার উপরে আরোপ করা হয় যে সে নাকি কারোর খুন করেছে। এরপরে আমরা আমাদের এই গল্পের ভিলেনকে দেখতে পাই, যার নাম ছিল নিনা। জিয়ার পায়ে আমরা ফ্র্যাকচার দেখতে পাই। জিয়াকে বারবারই আদালত প্রশ্ন করছিল যে সে কি কারোর খুন করেছে, যার জবাবে জিয়া তখন আদালতকে বলে যে না, আমি কারোর খুন করিনি, এরা সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে জিয়ার হাজবেন্ড মানে আমাদের মেল লিড মিস্টার ফাং আসে। মিস্টার ফাংকে দেখে জিয়া অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিস্টার ফাং বলে, আমি এখানে কি করছি? তুমি অপরাধ করবে আর আমি এখানে আসতেও পারবো না? তো এই কথা শুনে তো জিয়া অনেক বেশি হাইপার হয়ে যায় এবং মিস্টার ফাংকে বলে, আমি আবার কি অপরাধ করলাম? তো তার এই কথা শুনে মিস্টার ফাং তখন তার পকেট থেকে কতগুলো ছবি বের করে, যে ছবিতে জিয়ার ভাই একটা অপরিচিত মেয়ের সাথে ছিল। মিস্টার ফাং তখন তাকে বলে, এত কিছু হওয়ার পরও তুমি কি করে ভাবলে যে আমি এখনো তোমার সাইডে থাকবো? সেন ফ্যামিলির রেপুটেশন তুমি নিজেই নষ্ট করেছো। এগুলো দেখে জিয়া তখন তাকে বলে যে আমি জানি তুমি এগুলো কার কোথায় করছো, তুমি তোমার সুইট হার্টের জন্য আমার সাথে এমন ব্যবহার করছো, সাথে তুমি আর তোমার সুইট হার্ট দুইজনই প্ল্যান করেছো আমাকে ফাঁসানোর। তবে আমি তোমাকে বলে দিই যে তুমি কখনোই তোমার এই প্ল্যানে সাকসেসফুল হবে না। আর হ্যাঁ, ভুলে যেও না যে আমি তোমার ওয়াইফ। মিস্টার ফাং তখন হেসে বলে, ও সিরিয়াসলি? আসলেই আমি আগে অনেক ক্রেজি ছিলাম, তা না হলে তোমার মতো এরকম থার্ড ক্লাসের মেয়েকে বিয়ে করলাম কি করে তাই আমার মাথায় আসে না। আর প্রসঙ্গ যদি সুইট হার্ট নিয়ে, তাহলে আমি তোমাকে বলে দিই যে ও যদি আমার সুইট হার্ট হয়েও থাকে তাতেও তোমার কিচ্ছু যায় আসার কথা না, কারণ তুমি এখন থেকে আমার ওয়াইফ থাকবে না। আমার ওয়াইফ হওয়ার যোগ্যতা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো। জিয়া তখন বলে যে তুমি আমাকে অলরেডি ফ্র্যাকচার করে ফেলেছো আর এখন তুমি চাচ্ছ আমাকে জেলে পাঠাতে। মাই সুইট হাজবেন্ড, আমি তোমাকে বলে দিই তুমি কখনোই আমাকে জেলে পাঠাতে পারবে না। এরপরে সেখানে নিয়ে না কাঁসার নাটক করতে থাকে। জিয়া যখন সে টাওয়ালটি দেখে তখন তার মনে পড়ে এই একই টাওয়ালটি তার অসুস্থ মায়ের কাছে রয়েছে। তখন সে বুঝতে পারে যে তাকে এখানে ব্ল্যাকমেল করা হচ্ছে। জিয়ার না চেতেও জিয়া সেখানে স্বীকার করে যে সেই খুনটি করেছে। এরপরে জিয়া আমাদেরকে বলতে থাকে, আমি হলাম জিয়া, সেন ফ্যামিলির বড় মেয়ে। রং পার্সনকে বিয়ে এবং ভালোবাসার জন্য আজ আমার এই পরিণতি। ওর জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করেছিলাম, অন্যায় অত্যাচার সবকিছু সহ্য করেছিলাম, এমনকি ওর অ্যাফেয়ার পর্যন্ত আমি সহ্য করেছিলাম। তবে শেষ পর্যন্ত আমার ঠিকানা জেলই হলো। যাই হোক, এরপরে আমরা 3 বছর পরের সিন দেখতে পাই, যেখানে জিয়া আজকে জেল থেকে বের হয়েছিল। সো এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখতে পাই, যেখানে জিয়ার ভাই তাকে কল করে বলে যে আমাদের মা আমাদের মধ্যে আর বেঁচে নেই, সে মারা গেছে। জিয়া তখন তাকে বলে যে এটা কিভাবে সম্ভব, মা কি ঠিকমতো ওষুধ খেত না? তখন তার ভাই বলে, ওষুধ তো খেত, তবে ওষুধ মায়ের কাছে পৌঁছাতোই না, মায়ের কাছে ভুল ওষুধ পাঠানো হতো। জিয়া কথা বলছিল তখনই তাকে পুলিশ ধরে ফেলে এবং তাকে বলে তার কথা বলার সময় শেষ হয়ে গেছে। জিয়ার ভাই চিল্লাতে চিল্লাতে বলে, তোমরা আমার বোনকে ছেড়ে দাও, আর জিয়া সেখানে কাঁদতে থাকে। সিন বর্তমানে আসে, যেখানে জিয়ার কাছে একজন খবর দেয় যে আজকে মিস্টার ফাং এবং নিনার বিয়ে। জিয়া তখন রিভেঞ্জ ড্রেস পরে সেখানে উপস্থিত হয়। সবাই তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়ার হাতে ছিল তার মায়ের ফিনরলের ছবি। জিয়া তখন মিস্টার ফাং এবং নিনার কাছে এসে উপস্থিত হয়। ঠিক তখনই সেখানে নিনা বলে যে তুমি এখানে কি জন্য এসেছো? জিয়া তখন তাকে বলে, এক্স হাজবেন্ডের বিয়ে, আমার তো কিছু কর্তব্য আছে, তাই না? তোমরা তো আমাকে পর করতে পারো, তবে আমি কি করে তোমাদেরকে পর করব? তোমাদের সাথে আমার অনেক হিসাব আসাব আছে। আমি শুধু এখানে নিজের প্রতিশোধ নিতে আসিনি, আমি এখানে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধও নিতে এসেছি, কারণ আমি জানি তোমরাই আমার মায়ের খুন করেছো। মিস্টার ফাং, আমি আপনাকে বলে দিই যে আপনি যেই কারণে আমাকে জেলে পাঠিয়েছিলেন সেরকম কোনো অন্যায় আমি করিনি। নিনা তখন মিস্টার ফাংকে বলে, ওই দেখো না, ওই সব কি বলছে, ও আমাকে সবার সামনে অপমান করছে। মিস্টার ফাং তখন জিয়াকে চুপ থাকতে বলে। জিয়া তখন তাকে বলে, আমি চুপও থাকবো, চলেও যাব, তবে তার আগে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। আমার উপরে যে দোষ আরোপ করা হয়েছে, তুমি সেদিন ড্রাইভারকে জিজ্ঞেস করো যে সেদিন আমি অজ্ঞান ছিলাম, তাই সেই ঘটনায় আমার কোনো হাতই নেই, আর তুমি নিজের স্বার্থের জন্য আমাকে জেলে পাঠিয়ে দিলে। মিস্টার ফাংকে না চেতেও তার ড্রাইভারকে দেখতে হয়। তার ড্রাইভার তখন তাকে বলে যে মিসেস জিয়া যা বলছে সবই সত্য। ঠিক তখন সেখানে নিনা বলে যে একটা প্রমাণে কিছু যায় আসে না। এরপরে সবার সিম্প্যাথি পাওয়ার জন্য সে সেখানে পড়ার নাটক করে। নিনা মিস্টার ফাংকে বলে যে দেখো, তুমি আমাকে আগে বলতে যে আমি যখন বেলি ডান্স করি তখন নাকি আমাকে দেখতে অনেক সুন্দর লাগতো, এখন আমি পেতনির মতো হয়ে গিয়েছি, এখনো কি তোমার চোখে আমি সেই সুন্দরী রয়েছি?
মিস্টার ফাং তখন নিনাকে বলে যে তুমি আমার চোখে এখনো সে সুন্দরী রয়েছো, আর তুমি এখন থেকে আমার ওয়াইফ। এরপরে মিস্টার ফাং তার সিকিউরিটি গার্ড দিয়ে জিয়াকে আটক করে। নিনা তখন সে ড্রাইভারের দিকে চোখ মারে। ড্রাইভার তখন মিথ্যা কথা বলতে শুরু করে এবং বলে যে মিসেস জিয়া আমাকে টাকা দিয়েছিল এই কথাগুলো বলার জন্য। এরপরে মিস্টার ফাং জিয়াকে একটি রুমে আটকিয়ে রাখে। জিয়া তখন সেখান থেকে ফ্রি হওয়ার জন্য সেই রুমের সিকিউরিটি গার্ডের দিকে ছুরি তাক করে এবং মিস্টার ফাংকে বলে যে দেখো, তুমি যদি তোমার এই সিকিউরিটি গার্ডকে বাঁচাতে চাও তাহলে আমাকে ছেড়ে দাও। মিস্টার ফাং বলে আমার এই বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, তুমি ওকে মারো বা ছাড়ো তাতে আমার কি, ওর মতো গার্ড আমার পুরো ঘরে ঘুরঘুর করছে, ওই একজন মরলে আমার কিছুই যায় আসে না। গাইস, এই ড্রামায় আসলে হিরোটাকে দেখানো হয় অনেকটা সাইকো আর মাফিয়া টাইপের, সো তার জন্যই তার কথার ধরনগুলো কিছুটা এরকম। যাই হোক, মূল গল্পে ফিরি। জিয়া তখন মিস্টার ফাংকে বলে যে তুমি আমাকে কিছুই করতে পারবে না। এরপরে সে তার পায়ের নিচে সেই ফোনটি দেখায় এবং বলে আমি এখন লাইভ করছি, তাই তুমি যা করবে ভেবেচিন্তে করবে। মিস্টার ফাং তখন তাকে বলে তুমি আমাকে কি ভেবেছো, আমি কি তোমার মতো পাগল নাকি ছাগল? জিয়া বলে পাগল ছাগল, তোমার কি মাথা ঠিক আছে? এ কথা বলে মিস্টার ফাং জিয়ার হাত থেকে সেই ছুরিটি নিচে ফেলে দেয়। জিয়া তাকে বলে তুমি এগুলো কি করছো? মিস্টার ফাং তখন তাকে বলে চুপ, একদম চুপ, এমনিতেই তুমি কিছু পারো বা না পারো কিন্তু ধমকি দিতে খুব ভালোই পারো, তবে আমার সামনে ধমকি কিন্তু কাজে যাবে না, আমি ধমকি মানি না। এ কথা বলে চালাকি করে মিস্টার ফাং জিয়ার পায়ে থেকে সেই ফোনটি খুলে ফেলে এবং রেগে মিস্টার ফাং সেই ফোনটি নিচে ফেলে ভেঙে ফেলে এবং মিস্টার ফাং যাওয়ার আগে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে জিয়াকে একটি পার্ট টাইম জবে দিতে, যে জবটি ছিল নাইট ক্লাবের ওয়েট্রেস। মূলত জিয়াকে শিক্ষা দেওয়ার জন্য সেই কাজটি করেছিল। এরপরে জিয়াকে কিছু লোকজন বেঁধে নিনার কাছে এনে ফেলায়। নিনাকে দেখে সে বলে নিনা, তুমি আমাকে কেন এখানে এনেছো? নিনা তখন জিয়াকে বলে আরে জিয়া, তোমাকে সবার সামনে অপমান করার যে মজা আছে সেই মজা আমি কোথায় পাবো বলো তো? এ কথা বলে সে তার মুখের উপর ড্রিঙ্কস ফেলে দেয়। নিনার ফ্রেন্ড তখন বলতে থাকে দেখো, সেন ফ্যামিলির বড় মেয়ে, টাকা পয়সার কোনো কমতি নেই, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ও আজকে একটু ওয়েট্রেস হয়ে কাজ করছে। এই কথা বলেই সবাই সেখানে হাসতে থাকে। ঠিক তখন সেখানে জিয়া বলে আমার ভাগ্যের উপর এত হেসো না, তোমার ভাগ্যে যে কি হয় তা তো শুধু আমি বুঝছি, ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগে না। তো সেই রুমের পাশ দিয়ে যাচ্ছিল মিস্টার ফাং। মিস্টার ফাং তখন শুনে যে নিনা জিয়ার সাথে খুবই রুড ভাবে কথা বলছে, তাই সে সেখানে দাঁড়িয়ে যায় কথাগুলো শোনার জন্য। তখনই মিস্টার ফাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে বস, নিনা মিস তো কখনোই এভাবে কথা বলে না, সে কেন আজকে রুড হয়ে কথা বলছে? আমি জীবনেও তাকে এভাবে রুড হয়ে কথা বলতে শুনিনি। এ কথা শুনে মিস্টার ফাং এর মনেও কিছু সন্দেহ জন্ম নেয়। এরপরে জিয়া নিনাকে বলে যে আমি জানি তুমি মিস্টার ফাংকে বাঁচাওনি, মিস্টার ফাংকে যে বাঁচিয়েছে তার নাম কি তুমি শুনতে চাও? নিনা তখন বলে হ্যাঁ। জিয়া তখন তাকে বলে একটু নিচে আসো। এরপরে সে নিনার মাথায় বাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর নিনা তখন অ্যানাউন্সমেন্ট করে যে যেই জিয়াকে ধরে আনতে পারবে তাকে সে $10 মিলিয়ন দিবে। এরপরে জিয়াকে যখন নিনার লোকেরা মারতে আসে তখন জিয়াকে নিনার ভাই বাঁচায়। এখানে বলে দেওয়া ভালো যে নিনার ভাই জিয়াকে অনেক লাইক করে। নিনার ভাইয়ের নাম ছিল চ্যান। নিনা ছিল তার সৎ বোন। তো নিনা যখন তাকে ভাবে দেখে, নিনা তখন তাকে বলে যে তুমি কি করে ওর কাছে গেলে? তখন নিনার সৎ ভাই মানে চ্যান তাকে বলে যে আমি যার কাছেই যাই না কেন এটা আমার পার্সোনাল ম্যাটার। এরপরে চ্যাং জিয়াকে কোলে উঠায়। ঠিক তখনই সেখানে সে মিস্টার ফাংকে দেখতে পায়। মিস্টার ফাং তখন তাকে বলে চ্যান, তুমি কি ভুলে গেছো যে ও আমার ওয়াইফ? চ্যান তখন মিস্টার ফাংকে বলে এক্সকিউজ মি, ও আপনার এক্স ওয়াইফ। তবে জিয়া চ্যানের কোল থেকে নিচে নেমে যায়। প্রত্যেকবারের মতো মিস্টার ফাং আর নিনা দুইজন মিলে জিয়াকে অনেক অপমান করে। জিয়া এই অপমানগুলো সহ্য করতে পারে না এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে নিনা এবং মিস্টার ফাং যখন রুমে আসে, নিনা মিস্টার ফাংকে বলে তুমি কি আমার উপর রাগ করে আছো? মিস্টার ফাং তখন মিথ্যা কথা বলে এবং বলে কই না তো, আমি কেন তোমার উপর রাগ করে থাকবো? মিস্টার ফাং এর এক্সপ্রেশন দেখে বুঝতে পারি যে সে মনে মনে অনেক স্যাড ছিল। তখনই মিস্টার ফাং এর কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে বস, মিসেস জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় মিস্টার চ্যান তাকে নিয়ে চলে গেছে।
এ কথা শোনার সাথে সাথে মিস্টার ফাং তো পুরো আগুনের মতো জ্বলতে থাকে। তার ফ্ল্যাশব্যাকে মনে করে যে কি করে চ্যান জিয়াকে ক্যারি করেছিল। সে আরো জ্বলতে থাকে এবং কারো কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই। চ্যান ছিল পেশায় একজন ডাক্তার, তাই সে জিয়ার কেয়ার করছিল। জিয়াকে সে বলে তোমার এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন। জিয়া তখন চ্যানকে বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, যার জবাবে চ্যান বলে দেখো তোমার সাথে আমি ছোট থেকে বড় হয়েছি, সবাই তোমাকে অবিশ্বাস করলেও আমি জীবনেও তোমাকে অবিশ্বাস করব না। তুমি যখন জেলে ছিলে তখন আমি মেডিকেল পড়তে ফ্রান্সে গিয়েছিলাম, তাই তোমার সাথে আমি দেখাও করতে পারিনি আর সেবার তোমাকে কোনো সাহায্য করতে পারিনি। তবে আমি তোমার জন্য ইনভেস্টিগেশন করে এর ফাইল তৈরি করে তোমাকে দিলাম। এটা আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। জিয়া এটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে চ্যানের মা এবং ফিয়ন্সে এসে ঝগড়া শুরু করে দেয়। তারা জিয়ার সাথে অনেক ঝগড়া করতে থাকে। ঝগড়াঝাটির এক পর্যায়ে চ্যানের মা তখন জিয়াকে বলে ভালোই হয়েছে যে তোমার মা আগেই মারা গেছে, না হলে আজ যদি উনি তোমার এমন ব্যবহার দেখতো তাহলে উনি নিজেই স্ট্রোক করে মারা যেত। তাছাড়াও তার মায়ের নামে অনেক উল্টাপাল্টা কথা বলে, যার জন্য জিয়া সেখানে অনেক রেগে যায় এবং তাকে বলে যে আপনি আমার ব্যাপারে যা খুশি তাই বলুন, আমার মায়ের ব্যাপারে একটা কথাও আমি সহ্য করব না। এ কথা বলে সেখান থেকে জিয়া চলে যায়। আর ঠিক জিয়ার পিছু পিছু সেখানে চ্যানও চলে যায়। আর এদিকে জিয়া সেই ফাইল দেখে বুঝতে পারে যে এই ফাইলের সাথে সম্পূর্ণভাবে মিস্টার ফাং জড়িত। মিস্টার ফাং তখন তার গাড়ি নিয়ে জিয়ার সামনে এসে উপস্থিত হয়। জিয়া কিছু না ভেবে মিস্টার ফাং এর গাড়িতে উঠে পড়ে আর চ্যান তার পিছু পিছু সেখানে আসে। তবে চ্যান তাকে খুঁজে পায় না, কারণ তার আগে গাড়ি সেখান থেকে মিস্টার ফাং নিয়ে যায়। মিস্টার ফাং তখন জিয়াকে একটা কাপড় দেয় এবং বলে তাড়াতাড়ি এই কাপড় আর স্ক্রিপ্ট মুখস্থ করো, তুমি যেই সিন ক্রিয়েট করে রেখেছো এই সিন তোমাকে নিজেই নামাতে হবে। সেখানে মিডিয়ার আমি সমস্ত লোকজনকে ডেকেছি, তুমি এখানে আমার কথা মতো সব কাজ করবে। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা সেই স্ক্রিপ্ট অনুযায়ী শুরুতে কিছু কথা বলে, যে যেমন সেই ইচ্ছাকৃতভাবে মিস্টার ফাংকে ভাসিয়েছে। তো তার এই কথা শুনে সবাই অনেক বেশি হাসতে থাকে এবং বলতে থাকে কি নির্লজ্জ মেয়ে বাবা, এত কিছু হওয়ার পরেও কেউ কি আমার মিডিয়ার সামনে আসে। তারপরে আমরা জিয়ার আসল রূপ দেখতে পাই। জিয়া তখন সেখানে সে স্ক্রিপ্ট ফাড়ে এবং ছিঁড়ে সবার মুখের উপরে ছুঁড়ে ফেলে বলে যে এগুলো আমি নিজের ইচ্ছায় বলছিলাম না, সব আমাকে মিস্টার ফাং বলার জন্য জোর করেছিল। মিডিয়া তখন মিস্টার ফাংকে প্রশ্ন জিজ্ঞেস করে। মিস্টার ফাং বলে দেখেন আপনারা যেটা ভাবছেন তেমন কিছুই না। তখনই সেখানে জিয়ার বাবা চলে আসে। জিয়া তার বাবার কাছে গেলে জিয়ার বাবা সবার সামনে তাকে থাপ্পড় মারে। জিয়া তাকে বলে বাবা তুমি আমাকে থাপ্পড় মারলে। তার বাবা বলে এই থাপ্পড়টা যদি তোকে আমি আগে মারতাম তাহলে তুই এত সাহস পেতি না। তোর সাহস কি করে হলো তুই মিস্টার ফাংয়ের সাথে লাগছিস? মিস্টার ফাংয়ের মতো এত বড় মাফিয়া সারা দেশে একটাও নেই, আর তুই তার সাথে লাগছিস। আরে তোর তো ভাগ্য ভালো ছিল যে তুই তাকে বিয়ে করেছিস, তবে তাকে বিয়ে করার পরও তাকে ডিভোর্স দিলি। তোর মতো মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এরপর সে মিস্টার ফাং এর কাছে তার মেয়ের হয়ে ক্ষমা চায়। জিয়া বলে বাবা মিস্টার ফাং কি তোমাকে ব্ল্যাকমেল করেছে? এ কথা শুনে জিয়ার বাবা আরো বেশি রেগে যায় এবং তাকে আবারও সবার সামনে মারে এবং জিয়াকে বলে তুই আজকে থেকে আমার মেয়ে না, তোর সাথে আজ থেকে আমার সকল সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। জিয়া তখন বলে বাবা তুমি পাল্টে গেলে কি করে? আমি জানি তুমি নিশ্চয়ই মিস্টার ফাং এর কথায় আমার সাথে এমন ব্যবহার করছো। এরপরে সে যখনই মিস্টার ফাংকে মারতে যাবে তখন মিস্টার ফাং এর বডিগার্ডরা জিয়াকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তবে সেখানে থাকা একজন জিয়ার মাথায় আঘাত করে। জিয়ার মাথা থেকে রক্ত বেরোতে থাকে, সাথে তার বডিতে থাকা সেই বার্থ মার্ক মানে জন্মদাগও দেখা যায়। এই দাগটি দেখে তখনই সেখানে মিস্টার ফাং পাগল হয়ে যায় এবং জিয়াকে নিজে কোলে করে তার বাসায় নিয়ে যায়। ডক্টর মিস্টার ফাংকে বলে যে জিয়ার ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্টের প্রয়োজন। মিস্টার ফাং বলে ঠিক আছে তুমি যাও। ডক্টর সেখান থেকে যাওয়ার পরে মিস্টার ফাং এর কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে। মিস্টার ফাং এর যখন অবস্থা অনেক খারাপ তখন তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য জিয়া তাকে কিস করে এবং তার জীবন বাঁচায়। মিস্টার ফাং তখন তার বুকে থাকা বার্থ মার্ক মানে জন্মদাগ আর একটা নেকলেস দেখে। এগুলো মনে রাখলেও মিস্টার ফাং এখনো সেই মেয়েটার চেহারা মনে রাখেনি, তাই নিনা এই সুযোগের সদ্ব্যবহার করে মিস্টার ফাং এর ওয়াইফ হয়ে যায়। যাই হোক জিয়া ঘুমের ভিতরই ভয় ভয় মিস্টার ফাংকে ডাকতে থাকে। মিস্টার ফাং তখন তার মুখে নিজের হাত বুলায়। তখনই জিয়ার ঘুম ভেঙে যায় এবং জিয়া সেখান থেকে উঠে পড়ে। জিয়া তখন মিস্টার ফাংকে বলে মিস্টার ফাং তোমার এই ফেক কেয়ার নিজের কাছে রাখো, দয়া করে তোমার আর এই ফেক কেয়ার আমাকে দেখাতে এসো না, আমি তোমাকে খুব ভালো করেই জানি।
মিস্টার ফাং বলে, দেখো এটা কিন্তু কোনো রেসলিং এর মাঠ না, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। আগে এটা বলো, তোমার বুকে যে বার্থ মার্কটা আছে সেটা কি আসল না ট্যাটু? তোমার কাপড় খুলো, তোমার কাপড় খুললেই বুঝতে পারবো যেটা আসল না ফেক। জিয়া বলে, পাগল নাকি, আমি আমার কাপড় কি করে আপনার সামনে খুলবো? মিস্টার ফাং তখন তাকে জোর করে বেডে আনে এবং তার বুক থেকে সে বার্থ মার্কটি দেখে ফেলে এবং বলে, এই সেম বার্থ মার্কটাই আমি সেই মেয়েটার বুকে দেখেছিলাম, তাহলে কি ওই সেই মেয়ে? জিয়া তখন তার থেকে নিজেকে হ্যান্ডেল করে। জিয়া তখন তাকে থাপ্পড় মারতে যায়, তবে মিস্টার ফাং তাকে আটকিয়ে দিয়ে বলে, দেখো তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমার যেটা করার মন চায় আমি সেটাই করি, কারোর আদেশ নিষেধ আমি মানি না, তাই তোমার জন্য ভালো এটাই হবে মুখ বুঝে সবকিছু সহ্য করা, তা না হলে আমার রাগ কেমন তা তো তুমি খুব ভালো করেই জানো। তখনই বাইরে চ্যানের চিল্লাচিল্লির আওয়াজে মিস্টার ফাং নিচে যায় এবং চ্যানকে বলে, তুমি যে কাজে এসেছো আগেই বলে দিই সেই কাজ কিন্তু হবে না। ডক্টর বলেছে জিয়ার রেস্ট প্রয়োজন, তাই তুমি যদি এখন যাও জিয়া হাইপার হতে পারে। চ্যান তাকে বলে, তুমি ওর বিষয় ভাবার কে? তুমি ওর বিষয়ে ভাবলে তুমি ওকে কখনোই ডিভোর্স দিতে না, আর অ্যাফেয়ার তো দূরের কথা। আর হ্যাঁ, আমাকে তুমি কখনোই এই সামান্য কথায় দাবায় রাখতে পারবে না। মিস্টার ফাং বলে, দেখো আমি যা বলছি তাই শোনো, আমার কথা শোনাই তোমার জন্য ভালো হবে। তবে চ্যান তার কোনো কথা না শুনে উপরে যখন যাচ্ছিলই তখন বাড়ির কাজের মহিলা বলে জিয়া পালিয়ে গেছে। চাদরের সাহায্যে রশি বানিয়ে বারান্দা থেকে জিয়া যখন পালাচ্ছিল তখন মিস্টার ফাং তাকে ধরে ফেলে এবং বলে, তুমি এখান থেকে প্লিজ যেও না। তবে জিয়ার কার কথাই শুনতো, জিয়া তখন সেখান থেকে চলে যায় এবং বাইরে সে কাঁদতে থাকে। ঠিক তখনই তার সাথে চ্যান আসে। চ্যান তখন তাকে বলে, তুমি আমার সাথে বাসায় চলো। জিয়া তাকে বলে, চ্যান তোমার মা আজকে আমাকে যে যে কথা বলেছে এই কথাগুলো আমি কখনোই সহ্য করতে পারবো না। তোমার মা আমার নামে বলতো তাও আমি সহ্য করতাম, তবে তোমার মা আমার মায়ের নামে বলেছে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তুমিই বলো, কারণ মৃত মায়ের নামে এই সমস্ত কথা বললে কেই বা সহ্য করে? তবে চ্যান মানসিকভাবে যেহেতু অনেক অসুস্থ ছিল তাই সে তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। এগুলো দেখে জিয়া তখন কাঁদতে থাকে। তখন সেখানে চ্যান তাকে বলে, তুমি কেঁদো না, তুমি যখন কাঁদো তখন তোমাকে দেখতে সুন্দর লাগে না। কথা বলে চ্যান আবারও অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই রাস্তায় সে মিস্টার ফাংকে দেখতে পায়। মিস্টার ফাংকে সে দেখে বলে, মিস্টার ফাং প্লিজ তুমি চ্যানকে বাঁচাও। তো মিস্টার ফাং শুরুতে রাজি না হলেও পরে সে তাকে বলে, জানেমান আমি তোমার সব কথা শুনতে রাজি, তবে সত্যি কথা বলতে আজও তোমার পাশে অন্য কাউকে দেখলে নিজেকে আমি সামলাতে পারি না। কথা বলে সে আউট অফ কন্ট্রোল হয়ে জিয়াকে কোলে করে তার বাসায় নিয়ে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে চ্যানকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে। এরপরে মিস্টার ফাং জিয়াকে নিয়ে ওয়াশরুমে যায় এবং জিয়াকে ভিজায়। জিয়া বলে, ছেড়ে দাও আমায়। মিস্টার ফাং রেগে গিয়ে বলে, তুমি যদি ডার্টি হয়ে যাও তাহলে আমি তোমাকে ভিজিয়ে দিচ্ছি যাতে তুমি পরিষ্কার হয়ে যাও, আমি চাই না তুমি আমার বাদে অন্য কারোর কেয়ার করো। জিয়া তখন বলে, মিস্টার ফাং তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো, তবে তুমি চ্যানের সাথে কিছু করো না। এই কথা শুনে মিস্টার ফাং আরো আউট অফ কন্ট্রোল হয়ে তাকে কিস করতে থাকে। জিয়া তখন ওয়াশরুমে থাকা একটা শক্ত জিনিস দিয়ে মিস্টার ফাং এর মাথায় বাড়ি দেয়। মিস্টার ফাং এর মাথা থেকে তখন রক্ত পড়তে থাকে। মিস্টার ফাং বলে, জিয়া তুমি আমার সাথে এমন কেন করলে? জিয়া বলে, আমি তোমার সাথে কেমন করলাম মানে? তুমি কেন আমার কাছে আসলে? তুমি জানো আমি তোমাকে দেখতে পারি না। কথা বলে সে যখন চ্যানের আওয়াজ শুনতে পারে মিস্টার ফাং থেকে যেতে দেয় না। তবে তখন মিস্টার ফাং নিজের মাথা থেকে এত রক্ত দেখে সেখান থেকে নিজেই চলে যায়। যাওয়ার আগে কাজের মহিলাকে বলে দেয় যে জিয়ার দিকে নজর রাখতে। এরপরে মিস্টার ফাং নিজের ব্যান্ডেজ করায়। এরপরে মিস্টার ফাং এর অ্যাসিস্ট্যান্ট তার সাথে প্রপার্টি নিয়ে কিছু কথা বলছিল। আমরা জানতে পারি মিস্টার ফাং এর একটা ভাই রয়েছে, তবে সে মিস্টার ফাং এর বাবার অবৈধ সন্তান। আর এই সমস্ত কথা দূর থেকে জিয়া শুনে ফেলে। এরপরে আমরা মিস্টার ফাং এর সেই ভাইকে দেখতে পাই। মিস্টার ফাং এর সেই ভাই যখন জিয়াকে দেখে তখন সে জিয়াকে দেখে বলে, আরে ভাবি আপনি এখানে, আপনি আসার আগে আমাকে বলতেন আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করতাম। জিয়া বলে, তার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি এখন তোমার ভাবি নেই, তোমার ভাইয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। মিস্টার ফাং এর ভাই বলে, তাহলে ভাবি আপনি এখানে কি জন্য এসেছেন? জিয়া বলে, যে বিষয়ের উপর আমাকে অভিযোগ করা হয়েছে সেদিন আমি অজ্ঞান ছিলাম, তাই সেই বিষয়ের ব্যাপারে আমি কিছুই জানি না, তুমি যদি কিছু জানো তাহলে আমাকে বলো। মিস্টার ফাং এর ভাই বলে, আরে ভাবি দেখছো না আজকে আমার বার্থডে, প্লিজ আমার বার্থডেটা নষ্ট করো না। মিস্টার ফাং এর ভাইয়ের বার্থডে পার্টিতেও আমরা নিনাকে দেখতে পাই। নিনা মিস্টার ফাং এর ভাইয়ের সামনেই জিয়াকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়।
জিয়া যখন এই সমস্ত কথা শুনে জিয়ার মাথা গরম হয়ে যায় এবং সে যখন নিনাকে মারতে যায় ঠিক তখন সেখানে নিনাকে বাঁচাতে মিস্টার ফাং চলে আসে। জিয়া তখন মিস্টার ফাংকে বলে, মিস্টার ফাং, এখানে আমার কোনো দোষ নেই। জিয়া এখানে সবার সামনে আমাকে অপমান করছে। আমি তো শুধু এখানে নিজের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। ঠিক তখন সেখানে মিস্টার ফাংয়ের ভাই জিয়ার বিপক্ষে হয়ে নিনার পক্ষে হয়ে কথা বলতে শুরু করে দেয়। নিনা তখন মিস্টার ফাংকে বলে যে জিয়ার বুকে যে বার্থমার্কটি রয়েছে সেটা নকল, আসলেও আমারটা দেখে ট্যাটু বানিয়ে নিজের বুকে লাগিয়েছে। জিয়া তখন বলে, বার্থমার্ক মানুষের ছোট থেকে থাকে, আর আমার খেদে কাজ নেই যে আমি তোমার বার্থমার্ক নকল করব। আমি তো জীবনে দেখিনি যে তোমার এখানে বার্থমার্ক রয়েছে, বরং তুমি আমারটা কপি করে সেই বার্থমার্ক বানিয়েছো। মিস্টার ফাংয়ের ভাই বলে, তাহলে ভাই তুমি একটা কাজ করো, এখানে ট্যাটু মুছে দেওয়ার লোকজনকে ডাকো। ঠিক তখন সেখানে ট্যাটু মুছে দেওয়ার লোকজনরা সেখানে আসে। তারা মূলত এখানে নিনার লোক ছিল। তারা সেখানে জিয়ার বুকের ভিতরে ট্যাটু রিমুভারের নাম করে অ্যাসিড ঢালে। চ্যানকে না চেতেও সেখানে চুপ থাকতে হয়, তবে জিয়ার চিৎকারের আওয়াজে সে নিজেকে কন্ট্রোল করতেই পারছিল না। ট্যাটু রিমুভারের লোকজন মিস্টার ফাংকে আবারও মিথ্যা কথা বলে এবং বলে যেটা ট্যাটু ছিল। জিআইটি দেখে রেগে মিস্টার ফাংকে নিয়ে সুইমিং পুলে লাফ দেয়। মিস্টার ফাং সাঁতার জানতো না, যার জন্য জিয়া তাকে সেভ করে এবং তাকে আবারও কন্টিনিউয়াসলি কিস করতে থাকে। মিস্টার ফাংয়ের তখন আবারও তার সেদিনকার কথা মনে পড়ে। যাই হোক, পরের দিন সে যখন আয়না দেখছিল তখন তার বারবারই জিয়ার কথা মনে হচ্ছিল। জিয়াকে সে চেয়েও ভুলতে পারছিল না। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যাকে কিনা নিনা আটকিয়ে রেখেছিল এবং তাকে বলে, এই জন্মদাগটা দেখছো, এই জন্মদাগটা আমি নিজে আগুন দিয়ে পুড়িয়েছি, যার জন্য এটা তো রিয়েলিস্টিক লাগছে। জিয়া, তোমাকে মরতেই হবে, কারণ তুমি না মরলে আমার প্ল্যান কখনই সাকসেসফুল হবে না। এরপরে সে সেখানে আগুন লাগিয়ে দেয়। তখন সেখানে মিস্টার ফাং সবার আগে জিয়াকে বাঁচাতে আসে, তবে ঠিক তখন সেখানে নিনা এসে তাকে আটকিয়ে দেয় এবং বলে, মিস্টার ফাং, ওর তো পা আছে, ও তো যখন তখন পালাতে পারবে, তবে আমার কি হবে? মিস্টার ফাং ইমোশনাল হয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। তবে জিয়া সেখানে একা পড়ে যায়। মিস্টার ফাংয়ের কাছে পরে খবর আসে যে জিয়া মারা গেছে। মিস্টার ফাং জিয়াকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। মিস্টার ফাং মনে মনে বলে, আমি কেন সেদিন জিয়াকে বাঁচালাম না? এরপরে মিস্টার ফাংয়ের জিয়ার সাথে ঘটে যাওয়া সমস্ত স্মৃতির কথা মনে পড়ে। মিস্টার ফাং মূলত জিয়াকে বিয়ে করেছিল শুধুমাত্র সেন ফ্যামিলিকে পাওয়ার জন্য, মানে সেন ফ্যামিলির সমস্ত টাকা ছিল জিয়ার নামে, তাই সে জিয়াকে বিয়েই করেছিল সেন ফ্যামিলির সমস্ত টাকা নেওয়ার জন্য। যাই হোক, এই ঘটনার কিছু মাস পরের সিন আমরা দেখতে পাই। মিস্টার ফাংকে দেখতে পাই যে কিনা এখন আর নিনার প্রতি অতটা ইন্টারেস্ট দেখায় না। যাই হোক, একদিন মিস্টার ফাং একটি পার্টিতে যায়, যেখানে সে হুবহু জিয়ার মতো দেখতে একটা মেয়েকে দেখতে পায়। সে যখন সেই মেয়েটির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কে, তখন সেই মেয়েটি বলে যে আমি কোনো জিয়া নই, আমি হলাম অ্যানা। মিস্টার ফাং বলে, ও তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? তবে বারবার মেয়েটি তাকে বলছিল যে আমি জিয়া নই। ঠিক তখনই সেখানে আমরা চ্যানকে দেখতে পাই। চ্যান সেখানে এসে বলে যে ও জিয়া নয়, ও হচ্ছে অ্যানা। মিস্টার ফাং রেগে বলে, ও তাহলে আমি ভুল, তাই না? তখন সেখানে থাকা লোকেরা মিস্টার ফাংকে বোঝায় যে এ জিয়া নয়, এ হচ্ছে অ্যানা। তবে মিস্টার ফাং কার কথাই না শুনতো। তখন সেখানে অ্যানা বলে যে তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে আমি তোমার নামে পুলিশে কেস করব। মিস্টার ফাং যখন তখনও ছাড়ছিল না, তখন মিস্টার ফাংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার প্লিজ আপনি ওকে ছেড়ে দেন, তা না হলে আপনার নামে মানহানির কেসও হতে পারে। মিস্টার ফাংকে না চেতেও অ্যানাকে ছাড়তে হয়। অ্যানা তখন চ্যানকে বলে যে আমি ঠিক আছি, কিন্তু আমি এখন ওয়াশরুমে যাচ্ছি। মিস্টার ফাংও তার পিছু পিছু ওয়াশরুমে যায়। এরপর সে অ্যানাকে বসায় এবং অ্যানাকে দেখিয়ে বলে যে আমি জানি যে তুমি কে। অ্যানা বলে, আমি তোমাকে চিনি না, প্লিজ আমাকে নিচে নামতে দাও। এরপরে মিস্টার ফাং অ্যানার শরীরে জন্মদাগ খুঁজতে থাকে, তবে সে সেখানে কোনো জন্মদাগ খুঁজে পায় না। এজন্য অ্যানা তাকে রেগে গিয়ে থাপ্পড় মারে। মিস্টার ফাংয়ের রাগ উঠলেও সে কিছু করতে পারে না, কারণ এখানে অ্যানার কোনো দোষ ছিল না, সব দোষ তারই ছিল। মিস্টার ফাং রাগ করে সেখান থেকে চলে যায়। আর মিস্টার ফাংয়ের চলে যাওয়ার পরে অ্যানার কাছে চ্যান আসে। চ্যান তখন বলে, জিয়া তুমি কি ঠিক আছো? তোমার অ্যাক্টিং কি মিস্টার ফাং বুঝে ফেললো? এ কথা আমরা বুঝতে পারি যে অ্যানাই হলো জিয়া। যাই হোক, জিয়া তখন বলে যে মিস্টার ফাং আমার অ্যাক্টিং বুঝতে পারিনি, কারণ আমি অনেক ভালো অ্যাক্টিং করেছি। যাই হোক, এরপরে আমরা মিস্টার ফাংকে দেখতে পাই। মিস্টার ফাং অ্যানার কাছে আসে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আমি অ্যানার উপর রিসার্চ করেছি, উনি আসলে অ্যানা, উনি মিস জিয়া নন।
এরপরে মিস্টার ফাং তার অ্যাসিস্ট্যান্টকে যেতে বলে। মিস্টার ফাং অ্যানার কাছে আসে। অ্যানা এটি বুঝতে পেরে সেখান থেকে যখন যাচ্ছিল তখন সেখানে মিস্টার ফাং থেকে আটকিয়ে ফেলে। অ্যানা তখন ড্রাঙ্ক হওয়ার নাটক করে এবং মিস্টার ফাংকে বলে যে তুমি কি এখানে নতুন, তোমাকে দেখে আমার খুব চিনা চিনা লাগছে। এরপরে সে মিস্টার ফাংকে কিস করতে থাকে। মিস্টার ফাংয়ের তখন আবারও সেদিনকার কথা মনে পড়ে। অ্যানা তখন তাকে বলে যে আমার কাজ আছে। এরপরে সে মিস্টার ফাংকে টাকা দেয়। মিস্টার ফাং টাকা নিতে চায় না, তবুও অ্যানা তাকে টাকা দিয়ে সেখান থেকে যাচ্ছিল। তখনই মিস্টার ফাং তাকে কোলে করে তার বাসা পর্যন্ত নিয়ে আসে। মিস্টার ফাং তাকে বেডে শুইয়ে দেয়। অ্যানা তখন তাকে বলতে থাকে যে আমরা তো ঘরে এসে পড়েছি, চলো আমার সাথে তুমি আসো। তখনই মিস্টার ফাং বলে দয়া করে তোমার এই অ্যাক্টিং বন্ধ করো, আমি জানি তুমি ড্রাঙ্ক নও, আর তুমি কে, আমার কাছে কি চাও। অ্যানা তখন তাকে বলে আমার নাম অ্যানা। মিস্টার ফাং তখন তাকে আবারও বলে তুমি অ্যানা নও। এরপরে অ্যানা বলে এটা আমার ঘর নয়, আমাকে আমার ঘরে যেতে দাও। এরপরে সে মিস্টার ফাংকে ইচ্ছাকৃতভাবে তার বেডে আনে। তখন সে মিস্টার ফাংকে কিস করতে থাকে। মিস্টার ফাংয়ের সামনে সে একটা মেয়ের নাম নেয়। মিস্টার ফাং তখন তাকে বলে তুমি কোন মেয়ের নাম বললে। আসলে সে ভুল করে জিয়ার নাম নিয়ে ফেলেছিল, যার জন্য মিস্টার ফাং সেখান থেকে চলে যায়। মিস্টার ফাং চলে যাওয়ার সাথে সাথে অ্যানা তখন মিস্টার ফাং এর ফোনের ভিতরে পাসওয়ার্ড দেয় এবং একটি পেনড্রাইভের মাধ্যমে সমস্ত তথ্য নিতে থাকে। তখনই সেখানে হঠাৎ করে মিস্টার ফাং চলে আসে, যার জন্য অ্যানা মিস্টার ফাং এর ফোনটি সেই জায়গায় রেখে বেডে শুয়ে পড়ে। মিস্টার ফাং অ্যানার কাছে আসে। মিস্টার ফাং তখন অ্যানার সাথে নাইট স্পেন্ড করে। অ্যানা মনে মনে বলতে থাকে যে মিস্টার ফাং তোমার থেকে বদলা আমি নিয়েই ছাড়বো। পরের দিন সকালে অ্যানার ঘুম ভাঙে নিনার চিল্লাচিল্লিতে। নিনা বলছিল মিস্টার ফাং কোন মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছে, ওর এত বড় সাহস যে ও অন্য একটা মেয়েকে আমাদের বাসায় নিয়ে এসেছে। তখনই সেখানে অ্যানা নিচে যায় এবং অ্যানা তাকে বলে আমি সেই। নিনা চিল্লিয়ে বলে ভূত ভূত, ও কি করে এখানে আসলো। অ্যানা বলে আমি কোনো ভূত নই, কষ্ট করে আয়নার সামনে গেলে তুমি নিজেই দেখতে পাবে। নিনা এই কথা শুনে রেগে যায় এবং তাকে বলে তুমি তো মরে গিয়েছিলে। অ্যানা তাকে বলে আমাকে ভালো করে দেখো আর বলো যে আমি মারা গিয়েছি। নিনা তাকে বলে তুমি এখানে কি জন্য এসেছো। অ্যানা তখন বলে মিস্টার ফাং আজকে আমাকে নিয়ে নাইট স্পেন্ড করেছে, আমাকে সেই ঘরে নিয়ে এসেছে, জীবন বড়ই অদ্ভুত। এই কথা শুনে নিনা রেগে গিয়ে তাকে থাপ্পড় মারতে আসে। তবে অ্যানা তার হাত থামিয়ে নেয় এবং তাকে বলে তুমি যত কিছুই করো না কেন মিস্টার ফাং এর রিয়েল ওয়াইফ তো আমি। মিস্টার ফাং তো তোমার মতো পেতনিদের দিকে তাকায়ও না, না জানি কোন জাদু করে তুমি ওকে নিজের জালে ফাঁসিয়েছো। অ্যানার এই সমস্ত কথায় নিনা অনেক বেশি রেগে যায় এবং তাকে চাকু দিয়ে মারতে আসে। তখনই মিস্টার ফাং অ্যানাকে বাঁচায়। অ্যানা বলে তুমি এটা কি করলে, নিজের হাজবেন্ডকে কিভাবে মারে নাকি। নিনা তখন বলে মিস্টার ফাং আমাকে ভুল বোঝো না, এই সব কিছু অ্যানার দোষ, ওকে তুমি বলো। যার জন্য অ্যানা বলে এগুলো তুমি কি বলছো, আমার তো এখানে কোনো দোষই নেই। মিস্টার ফাং জানো তুমি ও কি করেছে, ও আমাকে দেখে ছুরি দিয়ে মারতে এসেছে, আমি তো বাস এখান থেকে যাচ্ছিলাম। নিনা তখন বলে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি কাজের মেয়েকে জিজ্ঞেস করো। তো কাজের মেয়ে তো আগে থেকে নিনার উপর রেগেছিল, কাজের মেয়ে তখন মিথ্যা কথা বলে। মিস্টার ফাং তখন রেগে গিয়ে নিনাকে বলে যে আমি জানি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে, আর তোমার সাহস কি করে হলো যে তুমি অ্যানার গায়ে হাত তুলো। এরপরে মিস্টার ফাং অ্যানাকে বলে তুমি কি ঠিক আছো। অ্যানা তখন বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। এরপরে মিস্টার ফাং অ্যানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর নিনা আগুনের মতো জ্বলতে থাকে। মিস্টার ফাং অ্যানাকে বলে যে তোমার কি অ্যাক্টিং শেষ হয়েছে, নাকি আমাকে আবার অন্য কিছু করে তোমার অ্যাক্টিং ভাঙাতে হবে। আমি জানি তুমি অ্যানা নও, আচ্ছা বাদ দাও, তাহলে এটা বলো যে কালকে রাতে আমার ফোন দিয়ে তুমি কি করছিলে। অ্যানা তখন বলে যে আমি তোমার ফোন সম্পর্কে কিচ্ছু জানি না, কালকে রাতে আমি তোমার ক্লোজ হয়েছিলাম, এখন বলো যে একটা মেয়ে আর একটা ছেলের ভিতরে কি সম্পর্ক থাকতে পারে। মিস্টার ফাং তখন তাকে বলে যে তুমি কি চাও, আর এই সুযোগে মিস্টার ফাং তার পায়ের থেকে সে পেন ড্রাইভটি নিয়ে নেয়। এরপর সে পেন ড্রাইভ বের করে সে অ্যানাকে দেখায়। এরপর সে অ্যানার গলা চিপে বলে যে তুমি কি চাও আমার থেকে, তুমি এখানে কি জন্য এসেছো। অ্যানা তখন তাকে বলে যে আমি তোমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি, তুমি তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে কিছু বলো না, আর এর জন্যই আমি এখানে এসেছি। মিস্টার ফাং তখন তাকে বলে এক্সক্লুসিভ ইন্টারভিউ, তুমি আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছো, নাও এখন আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নাও। আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে কেউ কোনো এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার জন্য নিজের শরীরটা পর্যন্ত বিক্রি করে, নাও তোমার যা চাই আমি তোমাকে তাই দিচ্ছি। এরপরে মিস্টার ফাং অ্যানাকে কিস করতে থাকে। আসলে এই গল্পে যে হিরো রয়েছে সে ফুল একটা সাইকো,
যাই হোক, এদিকে অ্যানা নিজেকে বাঁচানোর জন্য আবারও আগের পদ্ধতি অবলম্বন করে। তবে ঠিক তখনই মিস্টার ফাং তার হাত ধরে ফেলে এবং তাকে বলে, তুমি সেম ট্রিক সেকেন্ড টাইমে কেন ইউজ করছো? বেবি, সেকেন্ড টাইমে তো তোমার একটু চালাক হওয়ার কথা ছিল। কথা বলে সে তাকে জিয়া বলে ডাকে এবং বলে, জিয়া, থ্যাঙ্কস গড যে সেদিন তুমি বেঁচে গিয়েছো। এরপরে মিস্টার ফাং অ্যানাকে নিয়ে তার বাবার কাছে যায়। সে তার বাবার কাছে গিয়ে অ্যানাকে দেখিয়ে বলে যে এ আপনার মেয়ে। অ্যানার বাবা তখন গিয়ে বলে, জিয়া, তুমি এখানে চলে এসেছো? জিয়া মা, তুমি কথা বলছো না কেন? তুমি কি আমার উপর রাগ করে আছো? যার জবাবে অ্যানা তখন তাকে বলে, এক্সকিউজ মি আঙ্কেল, আমি আপনাকে চিনি না। যার জবাবে অ্যানার বাবা বলে, বিশ্বাস করো জিয়া, সেদিন আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে সমস্ত কথা বলিনি আর তোমাকে মারিও নি। মিস্টার ফাং সেদিন আমাকে দিয়ে জোর করিয়ে এই সমস্ত কাজগুলো করিয়েছে। এরপরে অ্যানার বাবা মিস্টার ফাংয়ের পা ধরে বলে, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। তখন অ্যানারও খুব খারাপ লাগে, তবে অ্যানা কিছু করতে পারে না। এরপর সেখানে মিস্টার ফাং বলে, আগে এটা বলো যে ও তোমার মেয়ে নাকি? তখনই সেখানে অ্যানার ভাই এসে বলে, ও আমার বোন নয়, আমার বোন কখনোই অহংকার করে না। একেই তো তুমি আমার বোনকে মেরে ফেলেছো, আর এখন কি চাও? আমাদেরকে বিরক্ত করা প্লিজ বন্ধ করো। কথা বলে সে সেখান থেকে তাকে যেতে বলে। এরপরে অ্যানা কথা বলার জন্য একটু দূরে যায়। অ্যানার ভাই অ্যানাকে কল করে বলে, দেখ, তুই যা বলেছিলি আমি তাই করেছি, ওকে এক ফোঁটাও সন্দেহ করতে দিইনি। অ্যানা তখন তাকে বলে, যা করেছিস ভালো করেছিস, এভাবেই কাজ করে যা। দেখ, আমি এখান থেকে পেন ড্রাইভও নিয়ে এসেছি, ওর চোখে ধুলা দিয়ে। এরপরে সে ফোন রেখে আবারও মিস্টার ফাংয়ের কাছে যায়। এরপরে বাসায় অ্যানা নিজের মায়ের ছবি দেখে বলতে থাকে, মা, তোমাকে যে মেরেছে আমি তাদের সবাইকেই সঠিক শিক্ষা দিব, তাদের সবাইকে আমি জেলে পাঠাবো, তবুও তোমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। যাই হোক, এরপরে আমরা মিস্টার ফাংকে দেখতে পাই, যাকে কিনা তার অ্যাসিস্ট্যান্ট একটি ফাইল দেয় এবং তাকে বলে, স্যার, এখানে মিসেস অ্যানার সকল ইনফরমেশন রয়েছে। তখনই সেখানে মিস্টার ফাং বলে, গুড, ভেরি গুড, এভাবেই কাজ করতে থাকো। জিয়া, এবার আমি দেখেই ছাড়বো যে তুমি আমার সাথে কি গেম খেলো। এরপরে আমরা অ্যানাকে দেখতে পাই, যার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল, যার জন্য চ্যান তখন তার আঘাতে মলম লাগিয়ে দিচ্ছিল। অ্যানা তখন চ্যানকে বলে যে এরপরে নেক্সট টার্গেট হলো প্রেস কনফারেন্স, আর এখানেই আমি সবার সামনে নীনার পর্দা ফাঁস করব, নীনার জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো। এদিকে কাল ছিল প্রেস কনফারেন্স। অ্যানা যখন সেখানে যায়, হঠাৎই অ্যানার পিছনে কেউ একজন আঘাত করে তাকে সেখানে ফেলে দেয়। আর এদিকে প্রেস কনফারেন্স শুরু হওয়ার টাইম হয়ে গিয়েছিল, সবাই অ্যানার অপেক্ষা করছিল। তখনই সেখানে অ্যানার জায়গায় হঠাৎ করেই সেখানে নীনা চলে আসে। নীনা সেখানে আসে এবং সবাইকে বলতে থাকে, আমি হলাম মিস্টার ফাংয়ের ওয়াইফ, আজ আমি এখানে কিছু কথা বলতে এসেছি। তখন সে বলতে থাকে, মিস্টার ফাং ম্যারিড ছিল, তবুও মিস্টার ফাং আমাকে যেদিন ফার্স্ট টাইম দেখেছিল সেই ফার্স্ট টাইমে সে আমাকে পছন্দ করে ফেলেছিল। মিস্টার ফাং আমাকে ফার্স্ট টাইম 7 লাখ টাকার একটা নেকলেস গিফট করে আমাকে প্রপোজ করেছিল। সে আমার সাথে পরকীয়া করেছিল। তো এইখানে নীনার মনে হচ্ছিল যে সে প্রশংসা করছে, তবে এই সমস্ত কথায় মিস্টার ফাংয়ের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছিল। সে যখন সেখান থেকে যাচ্ছিল তখনই সেখানে নীনা তার হাত ধরে ফেলে এবং তাকে বলে, এমনিতেই মিডিয়া আমাদের নামে অনেক কথা বলছে, আর এখন যদি তুমি চলে যাও তাহলে ওরা আমাদের নামে আরো অনেক কথা বানাবে। মিস্টার ফাং বাধ্য হয়ে আবারও সেখানে বসে পড়ে। এরপরে তখন সেখানে অ্যানা চলে আসে এবং সবাইকে বলতে থাকে, ওয়াও, এখানে তো খুব সুন্দর রোমান্টিক সিন চলছে। আমি এগুলো দেখার জন্য আসিনি, আমি আজকে এসেছি আপনাদেরকে সত্য একটা কথা বলার জন্য। আসলে আমার নাম অ্যানা নয়, আমার নাম হচ্ছে জিয়া, আমি মিস্টার ফাংয়ের এক্স ওয়াইফ। একথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে একে অপরের সাথে গসিপ করতে থাকে। সবাই এই কথা শুনে অবাক হলেও মিস্টার ফাং এই কথা শুনে অবাক হয় না, কারণ সে আগে থেকেই জানতো যে সে অ্যানা নয়, সে হচ্ছে জিয়া। তো জিয়া তখন মিস্টার ফাংকে বলে যে তুমি আমাকে মারার জন্য লোক কেন পাঠিয়েছো? যার জবাবে মিস্টার ফাং বলে, কি, আমি তোমাকে মারার জন্য লোক কেন পাঠাবো? তুমি কি পাগল হয়ে গেছো? যার জবাবে জিয়া তখন তাকে বলে যে এই সেই লোক যে আমাকে কিডন্যাপ করেছে। লোকটি তখন বলে যে মিস্টার ফাং নয়, মিস্টার ফাংয়ের ওয়াইফ আমাকে বলেছিল তোমাকে কিডন্যাপ করতে আর তোমাকে মেরে ফেলতে। জিয়া তখন মিস্টার ফাংকে বলে, এবার কি তোমার আমার কথা বিশ্বাস হলো? মিস্টার ফাং বলে যে আমি তোমার কথায় বিশ্বাস করি না। কথা শুনে জিয়া তখন তাকে বলে, হ্যাঁ আমি জানি তুমি কখনই আমার কথা বিশ্বাস করনি। এদিকে নীনা সাহায্যের জন্য তার ভাইকে ডাকতে থাকে। তখন এখানে চ্যান তাকে বলে, ভুল করেও আমাকে তোমার ভাই হিসেবে পরিচয় দিবে না, তোমার মতো এমন মেয়েকে আমি কখনোই নিজের বোন হিসেবে গ্রহণ করব না।
আর এদিকে জিয়া মিস্টার ফাংকে একের পর এক প্রমাণ দেখায় যে সে কোনো দোষ করেনি, সব দোষ হচ্ছে নিনার। নিনাই ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসিয়েছে। তো আমাদের যে হিরো মানে মিস্টার ফাং, ও কিন্তু এক প্রকারের ঘাড়তেরা টাইপের একটা লোক। মানে এত কিছু হয়ে যাচ্ছে, এতগুলো প্রমাণ দেখাচ্ছে, তবুও তার একটা কথা যে তার সেই মেয়েটা সে নিনা কোনো দোষ করে নাই, বরং সব দোষটা হচ্ছে জিয়ার। আর জিয়া তাকে ফাঁসানোর চেষ্টা করছে। মূল কথা, সে জিয়ার কাছে ছোট হবে না, জিয়াকে কোনো মতেই সে বড় করতে যাচ্ছে না। তবু আর কি, এতগুলো প্রমাণ যেহেতু মিডিয়ার সামনে দেখানো হয়েছে, তাই মিডিয়া পুলিশ কল করে এবং পুলিশ এসে নিনাকে সেখান থেকে নিয়ে যায়। নিনা বারবারই তাকে ডাকতে থাকে, তবে যেহেতু পুলিশ ছিল তাই সে আর কিছু করতে পারে না। তবে এখন মিস্টার ফাংও বুঝতে পেরেছিল যে সব দোষ নিনার, তবুও সে জিয়াকে বড় করতে চাচ্ছিল না, তাই সেগুলো স্বীকার করছিল না। এদিকে চ্যান জিয়ার কাছে আসে এবং জিয়াকে বলে যে আমি আজ থেকে তোমার কোম্পানি নিজে সামলাবো। তো এই সমস্ত কথা শুনে তো মিস্টার ফাং একদমই রেগে যায় এবং তার কলার ধরে বলে, শালা তুই থার্ড পার্সনের মতো থাক, তুই কেন আমাদের পার্সোনাল ম্যাটারে কথা বলিস? আমি আজকে থেকে জিয়ার সাথে থাকবো আর জিয়ার সাথেই কাজ করব। এই কথা শুনেই তখন চ্যান রেগে গিয়ে বলে, আগে তুমি নিজেকে সামলাও, ওর কাজ আমি নিজে করব, ওকে আমি কোনো কষ্ট করতে দিব না। মিস্টার ফাং রাগের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে এবং সেখান থেকে চলে যায়। এদিকে মিস্টার ফাং এর বাবা মিস্টার ফাং এবং মিস্টার ফাং এর সৎ ভাইকে ডাকে। মিস্টার ফাং এর বাবা তখন তাদেরকে বলতে থাকে যে তোমরা কি করে কাজ করছো, আমাদের কোম্পানি যে একদম ডাউনের দিকে, তাকে তোমাদের নজরে পড়ে না? সে স্পেশালি ভাবে মিস্টার ফাংকে অনেক গালমন্দ করতে শুরু করে দেয়। মিস্টার ফাং রেগে গিয়ে তাকে বলে, তোমার মুখ তুমি বন্ধ রাখো। যে ব্যক্তি অন্য মহিলার সাথে একটা বাচ্চা জন্ম দিয়ে মুখ কালো করে আসে, সেই ব্যক্তির কাছ থেকে আমি আর কি শিখবো? সো ড্যাড, প্লিজ স্টপ ইউর মাউথ। তো এই কথা শুনে মিস্টার ফাং এর বাবার মাথা তো একদমই গরম হয়ে যায়। সে যখন তাকে মারতে যায় তখনই মিস্টার ফাং তার হাত ধরে ফেলে। এরপরে মিস্টার ফাং এর ড্যাডকে মিস্টার ফাং এর সৎ ভাই শান্ত করে। পরের সিনে জিয়া ও জিয়ার ভাইয়ের কাছে চ্যান আসে এবং তাদেরকে বলে ছাদ থেকে তাদের বাবা আত্মহত্যা করার চেষ্টা করছে। এর কথা শুনে তারা দুই ভাই বোন দৌড় দেয় ছাদের দিকে। সেখানে তারা দেখতে পারে তাদের বাবা আত্মহত্যা করার চেষ্টা করছে। তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আত্মহত্যা করতে মানা। তবে এখানে জিয়ার বাবা কারো কথাই শোনে না এবং বলতে থাকে, আমার জন্যই আমার বউ আর আমার মেয়ে মারা গেছে। তখন সেখানে জিয়া চলে আসে এবং বলে, বাবা প্লিজ তুমি ঝাঁপ দিও না। তখন সেখানে জিয়ার বাবা বলে, তুমি আমার মেয়ে নও, আমার মেয়ে যে সে তো মারা গেছে। জিয়া তখন বলে, আমি মিথ্যা কথা বলছিলাম, আমি তো নাটক করছিলাম, প্লিজ বাবা তুমি চলে এসো, তোমার মেয়ে এখনো বেঁচে আছে। তবে ততক্ষণে জিয়ার বাবা উপর থেকে লাফ দিয়ে দিয়েছিল, যার জন্য জিয়ার বাবা সেখানেই মারা যায়। আর জিয়া ও জিয়ার ভাই সেখানেই কাঁদতে থাকে। লাশ যখন রেডি করা হয় ঠিক তখন সেখানে মিস্টার ফাং আসে। জিয়া মিস্টার ফাং এর কাছে গিয়ে জোরে মিস্টার ফাংকে একটা থাপ্পড় মারে এবং তাকে বলে, তুমি আমার বাবাকে মেরেছো, তোমার প্রতিশোধ নেওয়ার কথা ছিল, তাহলে তুমি আমার থেকে প্রতিশোধ নিতে, কেন আমার বাবাকে তুমি কষ্ট দিলে? এর ফল তোমাকে পেতেই হবে, হয়তো আজ নয়তো কাল। মিস্টার ফাং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জিয়া তখন বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। শুরুতে তুমি আমার কাছ থেকে আমার মা কাটলে, এখন আমার বাবা। আমি তোমাকে কখনোই ছাড়বো না, কখনোই না। তখনই হঠাৎ মিস্টার ফাং এর নজর যায় জিয়াকে ধরে রয়েছে চ্যান। চ্যানের এমন ধরার সিন দেখে মিস্টার ফাং তো একদম আগুনের মতো জ্বলতে থাকে এবং বলতে থাকে, তুমি ওকে ধরার কে? আর তোমার এত সাহস কি করে হলো যে তুমি ওকে টাচ করো? ওকে টাচ করার অধিকার তোমাকে কে দিয়েছে? এরপরে মিস্টার ফাং জিয়াকে একটি ফাইল দেখায় এবং বলে এই ফাইলে সাইন করে দিতে। জিয়া তাকে বলে এই ফাইলে কি রয়েছে। মিস্টার ফাং তখন তাকে বলে এই ফাইলের ভিতরে সেন ফ্যামিলির সমস্ত কিছু রয়েছে, তুমি এটা সাইন করলে সেন ফ্যামিলি এবং সেন কোম্পানির মালিক আমরা হয়ে যাব। জিয়া তাকে বলে, আমি যদি মারাও যাই তবুও আমি এই ফাইলে কখনোই সাইন করব না। যাও, তোমার যা করার ইচ্ছা তুমি তাই করো। মিস্টার ফাং অনেক রেগে যায় এবং তাকে বলে, তুমি এক্ষুনি সাইন করো। তবে জিয়ার এক কথা যে সে এই ফাইলে কখনোই সাইন করবে না, যার জন্য মিস্টার ফাং এর লোকেরা তাদেরকে ধরে ফেলে। মিস্টার ফাং তখন জিয়ার কাছে যায় এবং তাকে বলে, তুমি এই ফাইলে সাইন করো, যার জন্য জিয়া বাধ্য হয়ে সেই ফাইলে নিজের ফিঙ্গারপ্রিন্ট দেয়। রাতে মিস্টার ফাং সেই ট্যাটু করার লোকটিকে নিয়ে আসে এবং তাকে বলে সেদিনকার সমস্ত সত্য কথা বলতে, যার জন্য ভয়ে সেই লোকটা সমস্ত সত্যি কথা মিস্টার ফাংকে বলে। মিস্টার ফাং তখন রেগে গিয়ে তাকে সেই সুইমিং পুলেই মেরে ফেলে। এরপরে মিস্টার ফাং এর কাছে তার বাবা আসে এবং তাকে বলে যে তোমাকে আমি আর একটা শেষ কাজ দিব, এই কাজটি যদি তুমি জিয়াকে দিয়ে সাইন করাতে পারো তাহলে আমি নিজে পদ থেকে সরে যাব আর তোমাকে পুরো কোম্পানির মালিক বানিয়ে দিব। তবে এর জন্য
আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট পেপার দিব, আর এই পেপারটি তুমি জিয়াকে দিয়ে সাইন করাবে। বাস এই কাজটা করলেই আমি তোমাকে পুরো কোম্পানির মালিক বানিয়ে দিব, আর আমি নিজে পদ থেকে সরে যাব। মিস্টার ফাং তার এই কথায় রাজি হয়ে যায় এবং তাকে সেই পেপার দিতে বলে, যার জন্য সে তাকে সেই পেপারটি দিয়ে দেয়। এদিকে আমরা জিয়া এবং চ্যানকে দেখতে পাই, তারা আজকে তাদের মা বাবার ফিনারাল করছিল। ঠিক তখন সেখানে চ্যানের ফিয়ন্সে সেখানে তার কিছু লোক নিয়ে সেখানে ভাঙচুর শুরু করে দেয়। জিয়া এটি দেখে অনেক বেশি রেগে যায় এবং চ্যানের ফিয়ন্সের দিকে ছুরি তাক করে এবং তাকে বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে মারতে পারবো না? তুমি প্রত্যেকবার আমার জন্য নতুন একটা সমস্যা সৃষ্টি করো, আর আমি এটা কখনোই সহ্য করব না। আমি তো নিজের এক্স হাজবেন্ডকেও সহ্য করিনি, তোমাকে কি করে সহ্য করব? ঠিক তখনই সেখানে মিস্টার ফাং আসে। মিস্টার ফাংকে দেখে চ্যানের ফিয়ন্সে বলে, মিস্টার ফাং প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, তা না হলেও আমাকে মেরে ফেলবে। মিস্টার ফাং তখন জিয়াকে বলে, তুমি তো একবার জেলে গিয়েছিলে, আবারও জেলে যাওয়ার শখ উঠেছে নাকি? জিয়া হেসে বলে, আমি তো একবার জেলে গিয়েছিলাম, আবারও যেতে রাজি আছি। আগে তো মা বাবার চিন্তা করতাম, এখন তো মা বাবাও নেই, আরো কয়দিন জেলে ঘুরে আসলে সমস্যা কি? মিস্টার ফাং, আমি জানি তুমি এখানে একটা মেয়েকে বাঁচানোর জন্য আসোনি, তুমি এসেছো অন্য কোনো কাজে। যার জবাবে মিস্টার ফাং বলে, তুমি ভালোই জানো আমাকে, আসলে আমার তো টাইম নেই যে কোনো মেয়েকে বাঁচাবো। মিস্টার ফাং তখন একটা ফাইল দেখায় এবং জিয়াকে বলে এই ফাইলে সাইন করতে। তখন তার ভাই বলে, এটা কোন ফাইল? মিস্টার ফাং তখন তাকে বলে, একুডেশনাল রিকোয়ারমেন্ট ফাইল, আর এই ফাইলেই জিয়াকে সাইন করতে হবে। জিয়া তখন বলে, আমি এই ফাইলে কখনোই সাইন করব না, তুমি তোমাকে বিয়েই করেছিলে সেন ফ্যামিলিকে নেওয়ার জন্য, আর আমি এখন সেন ফ্যামিলিকে কোনো মতেই তোমার কাছে বেচবো না। তখনই মিস্টার ফাংয়ের তার বাবার কথা মনে পড়ে। তার বাবা বলেছিল যে তুমি যদি এই এগ্রিমেন্টে সেই মেয়েটিকে দিয়ে সাইন না করাও তাহলে আমি সেই মেয়েটিকে মেরে ফেলবো। যার জন্য মিস্টার ফাং জিয়াকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। আমরা বুঝতে পারি যে মিস্টার ফাং এখনো জিয়াকে লাইক করে। এরপরে মিস্টার ফাং জিয়ার ভাইয়ের সাথে একটা স্মাগলারের ছবি দেখায় এবং বলে, তোমার ভাইয়ের যদি এই ছবিটা আদালতের কাছে যায় তাহলে তোমার ভাই জেলে যাবে। তখন জিয়া এই ছবিটা তার ভাইকে দেখায়। তার ভাই তখন বলে যে, হ্যাঁ বোন, এটা আমি করেছিলাম, তবে এখন আমি জেলে যেতে রাজি আছি, তবুও তুই নিজের ফ্যামিলিকে এভাবে বেঁচে দিস না, আমি এখন যাচ্ছি জেলের দিকে। এ কথা বলে জিয়ার ভাই জেলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ঠিক তখনই মিস্টার ফাং এর লোকজন তাকে আটকিয়ে ফেলে। এরপরে মিস্টার ফাং সেই ফাইলে জিয়াকে সাইন করতে বলে। জিয়া কোনো কিছু না ভেবে সেই ফাইলে সাইন করে। তবে ঠিক তখনই কেউ একজন জিয়ার ভাইয়ের পেটে ছুরি চালিয়ে দেয়। জিয়া তার ভাইয়ের কাছে যায় এবং দেখতে থাকে তার ভাইয়ের পেট থেকে অনেক রক্ত পড়ছে। এরপরে জিয়ার ভাইকে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট করতে হয়। জিয়ারা সেখান থেকে চলে যায়। মিস্টার ফাং অনেক বেশি রেগেছিল এবং তার বডিগার্ডের গলা চেপে ধরে বলে, বল তোকে এই কাজ কে করতে বলেছে? তখন তার বডিগার্ড বলে, যেটা চেয়ারম্যানের অর্ডার ছিল, চেয়ারম্যান বলেছে আপনাকে সফট হার্ট হতে মানা, এর জন্য বাধ্য হয়ে আমাকে জিয়ার ভাইকে মারতে হয়েছে। এ কথা শুনে মিস্টার ফাং এর মাথা তো একদম গরম হয়ে যায় এবং তাকে সেখানেই সে মেরে ফেলে। এখানে চেয়ারম্যান ছিল মিস্টার ফাং এর বাবা। অপারেশন থিয়েটার থেকে চ্যান বের হয়ে জিয়ার কাছে আসে এবং জিয়াকে বলে, জিয়ার ভাইয়ের অবস্থা অনেক খারাপ, বিদেশ থেকে একটা ডাক্তারকে ডাকতে হবে, সেই ডাক্তারই পারবে তাকে সুস্থ করে তুলতে, কারণ সে হচ্ছে একজন বিখ্যাত সার্জন। জিয়া এই কথা শুনে সেখানে কাঁদতে থাকে। চ্যান তাকে সান্ত্বনা দেয়। এরপরে অফিসে মিস্টার ফাং সেই ফাইলটি দেখে জিয়ার কথা মনে করতে থাকে। মিস্টার ফাং এর মনে পড়ে তার ছোটবেলার কথা। মিস্টার ফাং এর মা মারা যাওয়ার পরে মিস্টার ফাং এর বাবা তখন তাকে বলেছিল যে যত কিছু হয়ে যাক না কেন তুমি তোমার মায়ের মতো নরম হবে না, ভালো হয়েছে তোমার মা মরেছে, তবে এর জন্য তুমি কখনোই আফসোস করবে না, অলওয়েজ আমার মতো রুড হয়ে থাকবে, কারণ পরবর্তীতে আমার এই প্রপার্টি তুমি নিজে সামলাবে, বড় হয়ে তোমাকে পুরো এলাকার নয় বরং পুরো দেশের সবচেয়ে বড় মাফিয়া হতে হবে। মানে ছোট থেকেই তাকে এমন ভাবে ট্রিট করা হতো যেন তার জীবনে ফিলিংস বলতে কোনো শব্দই নেই। তো আমরা বুঝতেই পারি যে মিস্টার ফাং এর এমন সাইকো আচরণের কারণ কি। এরপর ঠিক তখনই সেখানে মিস্টার ফাং এর ভাই আসে। মিস্টার ফাং এর ভাই তখন তাকে বলে, ব্রো তুমি তো অনেক কুল, তোমার তো 1 মিনিটও লাগলো না সেন ফ্যামিলিকে কিনে নিতে। এই কথা বলে সে হাসতে হাসতে যখন সেই ফাইলটি ধরতে যায় তখনই মিস্টার ফাং তাকে ফাইল ধরতে নিষেধ করে এবং তাকে এখান থেকে যেতে বলে। মিস্টার ফাং এর ভাই না চেতেও তবুও সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা তার ভাইয়ের পাশে বসে ঘুমাচ্ছিল। তখন ঠিক সেখানে দুজন লোক এসে জিয়াকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তখন সেখান দিয়ে মিস্টার ফাংও যাচ্ছিল। মিস্টার ফাং এর তখন নজর পড়ে তাদের উপর। সে তখন তাদের উপর সন্দেহ করে। সে তখন তাদেরকে বলে উপর থেকে চাদর সরাতে। তবে তখন তারা দুইজন অনেক ভয় পেয়ে যায় এবং মিস্টার ফাং তখন তার হাত দেখে।
মিস্টার ফাংয়ের মনে হয় না যে এটাতে কিছু রয়েছে, তাই মিস্টার ফাং তখন তাদেরকে ছেড়ে দেয় এবং সেখান থেকে তাদেরকে যেতে বলে, কারণ সেখানে এসেছিল জিয়াকে দেখার জন্য। আর এই সুযোগে এই দুইজন জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার ফাং যখন সেই রুমে আসে তখন সে সেখানে জিয়াকে দেখতে পারে না। মিস্টার ফাং এর আর বুঝতে বাকি থাকে না যে সেই দুইজন লোক জিয়াকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তাই তখন মিস্টার ফাং একটি গাড়ি নিয়ে তাদের গাড়ির পিছনে ফলো করতে থাকে। তবে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়, তবুও মিস্টার ফাং হার মানে না। মিস্টার ফাং তখন বারবার জিয়া জিয়া বলে চিল্লাতে থাকে এবং তার লোকেদেরকে কল করে বলে যে জিয়াকে ফলো করতে। আর এদিকে আমরা নিনাকে দেখতে পাই, যে কিনা জিয়াকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল। নিনা তখন বলতে থাকে, তোমার জন্য আমি জেলে গিয়েছি, এখন আমি তোমাকে শিক্ষা দিয়েই ছাড়বো। তবে সে ঠিক যখনই মাস্ক ছড়ায় তখন সে দেখতে পারে এটা জিয়া নয়, বরং এটা হচ্ছে তার সৎ ভাই চ্যান। চ্যান তখন তাকে বলে যে তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছো। নিনা তখন বলে, ভাই আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে আসতে চাইনি, আমি তো এখানে। সে আর কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে জিয়া চলে আসে। নিনা তখন বলতে থাকে যে হ্যাঁ, আমি সবকিছু করেছি, আমি তোমার সংসার ভেঙেছি, এই সমস্ত কিছু আমিই করেছি। এবং সে চ্যানকে বলে, আমি তো তোমাদের ফ্যামিলিতে অ্যাডপ্টেড ছিলাম, তোমাদের ফ্যামিলির কিছুই আমি জানতাম না। আমি চেষ্টা করতাম, আমি ক্লান্ত হয়ে পড়তাম, তবুও আমি কাউকে কিছু বলতাম না, কারণ আমি নতুন ছিলাম, আমি শান্তি চেয়েছিলাম, এজন্য আমি অন্যের সংসার নষ্ট করি। আর দূর থেকে সমস্ত কিছু মিস্টার ফাং দেখছিল। মিস্টার ফাং অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আপনি কিছু বলছেন না কেন? মিস্টার ফাং তখন বলে, এখন যদি আমাকে কিছু বলি ও কখনই আমাকে বিশ্বাস করবে না। এরপরে ঠিক তখনই পুলিশ এসে নিনাকে নিয়ে চলে যায়, কারণ নিনা জেল থেকে পালিয়ে এসেছিল। আর এদিকে চ্যানের মাও জিয়ার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি না বুঝে তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, এমনকি তোমার মায়ের নামেও আমি অনেক উল্টাপাল্টা কথা বলেছি। নিনা তখন তার সৎমাকে বলে, মা তুমি এটা কি বলছো? এ কথা শুনে নিনার সৎ মা তাকে থাপ্পড় মারে এবং বলে, আমি তো তোকে মেয়ে ভেবেছিলাম, তুই মেয়ে নামে কলঙ্ক, তোর তো কখনোই আমার মেয়ে হওয়ার যোগ্যতাই ছিল না। যাই হোক, এরপর নিনাকে পুলিশ সেখান থেকে নিয়ে যায়। এরপরে মিস্টার ফাং জিয়ার কাছে আসে। জিয়া তখন তাকে একটা ব্রেসলেট দেয়, যে ব্রেসলেটটি মিস্টার ফাং এক সময় তাকে গিফট দিয়েছিল। জিয়া সেই ব্রেসলেটটি তার সামনে ছুঁড়ে মারে এবং তাকে বলে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। তো মিস্টার ফাং এর অ্যাসিস্ট্যান্ট এটি দেখে সে ব্রেসলেটটি নিজে উঠাতে যায়, তবে মিস্টার ফাং তাকে এই কাজটি করতে দেয় না এবং তার জায়গায় সে নিজে সেই ব্রেসলেটটি উঠায়। মিস্টার ফাং জিয়াকে বলে, এটা তোমার জিনিস, তোমার কাছেই রাখো। জিয়া তখন বলে, এটা অন্যের ব্যবহার করা জিনিস, এই জিনিসটা যদি আমি আবারও ইউজ করি তাহলে আমার কাছে অনেক ডার্টি লাগবে। মিস্টার ফাং তার এই কথা শুনে কিছু বলতে পারে না এবং সেখানেই সে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। এ কথা বলে জিয়া সেখান থেকে চলে যায়। মিস্টার ফাং এর অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে, বস আপনি কেন ম্যাডামকে কিছু এক্সপ্লেন করছেন না? যার জবাবে মিস্টার ফাং তাকে বলে, আমি ওকে কি এক্সপ্লেন করব? আমার জন্য সেন ফ্যামিলি বরবাদ হয়ে গেছে, আমার জন্য ওর মা বাবার মৃত্যু হয়ে গেছে। এখন তোমার কি মনে হয় যে ও আমার কথা বিশ্বাস করবে? ও তো কখনো বিশ্বাসই করবে না যে আমি নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচানোর জন্য এসেছি। যাই হোক, পরের দিন সকালে মিস্টার ফাং এর কাছে একটা কল আসে, যেখানে মিস্টার ফাং এর পার্সোনাল একজন লোক তাকে কল করে বলে, জিয়ার ভাইকে যে আক্রমণ করেছে তার পিছনে তার বাবা বাদেও তার ভাইয়ের হাত রয়েছে। একথা শুনেই মিস্টার ফাং তখন তার ডয়ের ভিতরেই জিয়া ফ্যামিলির ফাইল খুঁজতে থাকে, যে ফাইলটির মাধ্যমে সে জিয়া কোম্পানিকে কিনে নিয়েছিল। তবে সেই ফাইলটি সেখানে ছিল না, যার জন্য মিস্টার ফাং বুঝতে পারে যে তার ভাই সেই ফাইলটি নিয়ে চলে গেছে। মিস্টার ফাং এর তো অনেক রাগ উঠে, তারপরে সে কোম্পানির দিকে রওনা দেয়। যাই হোক, এরপরে আমরা জিয়া কোম্পানিতে দেখতে পাই মিস্টার ফাং এর ভাইকে। মিস্টার ফাং সেখানে সবাইকে বলছিল যে এই কোম্পানি এখন থেকে আমার, তাই এখানে যারা যারা আছো তারা সবাই চলে যাও। তো সে এখানে জিয়ার উপর অ্যাটাকও করতে আসে। ঠিক তখন সেখানে জিয়াকে বাঁচাতে চ্যান চলে আসে। চ্যান জিয়াকে বাঁচিয়ে ফেলে। আর কিছু হওয়ার আগে সেখানে মিস্টার ফাং আসে। তো মিস্টার ফাং এর যে ভাই সে এখানে জিয়ার নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়, যা দেখে তো চ্যানের মাথা একদমই গরম হয়ে যায় এবং সে মিস্টার ফাং এর ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়াঝগড়ির এক পর্যায়ে জিয়ার সাথে মিস্টার ফাং এর দেখা হয়। মিস্টার ফাং জিয়াকে ছাড়তে চায় না। মিস্টার ফাং জিয়াকে বলে, তুমি অনেক ক্লিয়ারলি কথা বলো। জিয়া তখন বলে, হ্যাঁ আমি ক্লিয়ারলি কথা বলি, তবে তুমি এখন চ্যানকে ছাড়ো। যার জন্য মিস্টার ফাং তখন সেখান থেকে চ্যানকে ছাড়ায় আর তার ভাইকে বলে, তোমার কি মার খাওয়া শেষ হয়ে গেছে? অন্যের কাছে মার খাওয়া যেন তোমার কাছে রীতিমতো স্বভাব হয়ে গেছে। যার জবাবে তার ভাই বলে যে ভাই এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। জিয়া তখন মিস্টার ফাংকে বলে, খুব শীঘ্রই আমরা এই কোম্পানিটি রিকভার করতে যাচ্ছি,
মিস্টার ফাং তখন এ জবাবে বলে, তা তো ভালো কথা, এটা তো গুড নিউজ। তবে কি করে তোমরা কোম্পানিটা রিকভার করবে? আমিও তো জানি যে তোমরা কি করে কোম্পানি রিকভারে কাজ করছো। এরপরে সে তার ভাইয়ের দিকে চোখ গরম করে তাকালে তার ভাই সেখান থেকে চলে যায়। মিস্টার ফাং এর এই প্রশ্নের জবাবে চেন তখন বলে, আজ থেকে জিয়া ফ্যামিলি সেন ফ্যামিলির সাথে সম্পর্ক নতুন করে স্থাপন করছে। সেন ফ্যামিলি এখন থেকে আর নিজের রেপুটেশন খারাপ করবে না, কারণ জিয়া ফ্যামিলি $500 মিলিয়ন তাদের উপর ইনভেস্ট করবে। যার জবাবে মিস্টার ফাং তখন অবাক হয়ে বলে, কেন? তোমার ফ্যামিলি কেন সেন ফ্যামিলির উপর ইনভেস্ট করবে? যার জবাবে চেন তখন বলে, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? এরপরে সে ফুল নিয়ে সবার সামনে আমাদের হিরোইন মানে জিয়াকে প্রপোজ করে। মিস্টার ফাং কোনো মতে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। জিয়া তখন চ্যানের প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলে। এ দেখে মিস্টার ফাং তখন জিয়াকে বলে যে তুমি কেন ওর প্রপোজ অ্যাকসেপ্ট করলে? যার জবাবে জিয়া তাকে বলে, যখন তুমি নতুন করে অন্যের সাথে সংসার শুরু করেছিলে তখন আমি তোমাকে কিছু বলেছিলাম। মিস্টার ফাং তখন বলে, আমি জানি তুমি নিশ্চয়ই কোম্পানির জন্য ওর প্রপোজ অ্যাকসেপ্ট করেছো। যার জবাবে জিয়া তখন বলে, হ্যাঁ, তোমার থেকে ওর কাছে কোম্পানি রাখা আমার কাছে বেশি নিরাপদজনক বলে মনে হয়। মিস্টার ফাং তখন বলে, লাস্টবার আমি তোমাকে বলছি, তুমি কি এখনো চ্যানকে বিয়ে করবে? যার জবাবে জিয়া তখন বলে যে হ্যাঁ, আমি চ্যানকেই বিয়ে করব। মিস্টার ফাং বলে, আমি এই বিয়েতে রাজি না। যার জবাবে চ্যান বলে, তোমার রাজি থাকা বা না থাকায় তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আর তুমি কে যে তোমার কথা আমাদেরকে শুনতে হবে? যার জবাবে মিস্টার ফাং বলে, আমি জিয়ার এক্স হাজবেন্ড। জিয়া তখন বলে, ও এক্স হাজবেন্ড, তাহলে এবার বলো তুমি কেন আমার সাথে চিট করেছিলে? ভুলে যেও না তোমাকে আমি ডিভোর্সই দিয়েছিলাম যে তুমি শুধুমাত্র আমার সাথে চিট করেছিলে। মিস্টার ফাং তখন বলে, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। যার জবাবে জিয়া বলে, মিসআন্ডারস্ট্যান্ডিং? এটা কি মিসআন্ডারস্ট্যান্ডিং? তোমার জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি, এটাও কি মিসআন্ডারস্ট্যান্ডিং? তোমার জন্য আমি জেলে গিয়েছি, এটাও কি মিসআন্ডারস্ট্যান্ডিং? এ কথা বলে জিয়া রাগ করে চ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার ফাং সেখানে কিছু বলতে পারে না। মিস্টার ফাং অনেক বেশি রেগেছিল। তার ভাই তাকে জিয়ার নামে আরো কান পড়া দিচ্ছিল। মিস্টার ফাং এর তো আরো রাগ উঠে যায় এবং সে তার ভাইকে ওয়ার্নিং দেয় যে তার সামনে জিয়ার ব্যাপারে আর কোনো বাজে মন্তব্য যেন সে না করে। সে আরও বলে যে জিয়া আগেও তোমার ভাবি ছিল আর এখনো ও তোমার ভাবিই আছে, তাই ভাবিকে সম্মান করতে শিখো। এদিকে বাসায় জিয়া চ্যানকে বলে যে আজকে আমরা যে নাটকটা করলাম সেই নাটকটা হয়তো সাকসেসফুলি ভাবে হয়েছে। মিস্টার ফাং হয়তো বিশ্বাস করে ফেলেছে যে তুমি আমাকে প্রপোজ করেছো। এতে আমরা বুঝতে পারি যে তাদের এই প্রপোজটা আসলে ফেক ছিল, শুধুমাত্র মিস্টার ফাংকে জ্বলানোর জন্য। জিয়া মূলত মিস্টার ফাং এর জেলাসি দেখার জন্য এই কাজটি করেছিল। যাই হোক, পরের দিন জিয়া চ্যানের কাছে আসে এবং চ্যানকে বলে বিদেশ থেকে যে ডাক্তারটি এসেছিল সেই ডাক্তারটি কোথায়? যার জবাবে চ্যান তাকে বলে সেই ডাক্তারটি কিডন্যাপ হয়ে গেছে। মিস্টার ফাং সেই ডাক্তারটি কিডন্যাপ করেছে। যার জবাবে জিয়া অনেক বেশি রেগে যায়, সাথে সে অনেক ইমোশনালও হয়ে যায়। এদিকে আমরা মিস্টার ফাংকে দেখতে পাই যে কিনা গাড়ির ভিতরে বসেছিল সেই ডাক্তারটিকে নিয়ে। মিস্টার ফাং সেই ডাক্তারটিকে নিয়ে একটি গাড়িতে ছিল। ঠিক তখন এই গাড়ির সামনে জিয়া চলে আসে, যার জন্য মিস্টার ফাং ছাতা নিয়ে জিয়ার কাছে যায়। জিয়া তখন মিস্টার ফাংকে বলে সেই ডাক্তারটি কোথায়? যার জবাবে মিস্টার ফাং বলে, আগে তুমি আমার সাথে গাড়িতে চলো, তাহলে আমি তোমাকে সব বলছি। জিয়া বলে, যা বলার এখানেই বলো, আমি কেন তোমার সাথে গাড়িতে যাব? তুমি আমার হাজবেন্ড নও। হাজবেন্ড হলে এটা আলাদা কথা ছিল। এই কথা শুনে মিস্টার ফাং তখন তার কাছে ছাতা নিয়ে যায় এবং তাকে বলে বৃষ্টিতে ভেজো না, তা না হলে তোমার জ্বর আসবে। জিয়া তখন তাকে বলে, চুপ করো, তোমার এই অ্যাক্টিং করা তুমি বন্ধ করো। আর কতদিন এমন অ্যাক্টিং করবে? শুরুতে আমার মা বাবাকে কেড়ে নিয়েছো তুমি, আর এখন আমার ভাইকে। আমার তো একটাই ভাই আছে, ও ছাড়া আমার এই ফ্যামিলিতে আর কেউ নেই, তাও সে কোমায় পড়ে আছে। এখন তুমি যদি এই ডাক্তারটিকে না দাও তাহলে আমার ভাই মারা যাবে, আর এর বদলা কিন্তু আরো ভয়ঙ্কর হবে মিস্টার ফাং। তুমি যদি সেই ডাক্তারটির কোনো ক্ষতি করো তাহলে আমি তোমাকে কখনোই ছাড়বো না মিস্টার ফাং। জিয়ার পিছু পিছু সেখানে চ্যান চলে আসে। মিস্টার ফাং যখন চ্যানকে দেখে তখন তার মাথা গরম হয়ে যায় এবং সে জিয়াকে নিয়ে তার বাসায় যায় আর তার লোকেদেরকে অর্ডার দেয় যে চ্যানকে ইচ্ছা মতো মারতে। মিস্টার ফাং জিয়াকে বলে শান্ত থাকতে। যার জবাবে জিয়া তখন তাকে বলে, মিস্টার ফাং, 10 বছর আগে যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে আমার মা বাবা আজ বেঁচে থাকতো, আমার ভাই কোমাতে থাকতো না, আর আমিও জেল খাটতাম না। তোমাকে বাঁচানোই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যার জবাবে মিস্টার ফাং বলে, কি বলতে চাও তুমি? জিয়া তখন বলে, আমার এক কথা যে আমি কখনোই তোমার সাথে আর কোনো নতুন করে রিলেশনশিপ করতে পারবো না। এই কথা বলে সে তখন চ্যানকে নিয়ে সেখান থেকে যাচ্ছিল। মিস্টার ফাং তখন তাকে বলে,
তুমি কি শুরু করেছো? যখন তোমার মন চাবে তখন তুমি আমার কাছে আসবে, আর যখন তোমার মন চাবে না আমাকে ছেড়ে চলে যাবে। এ কথা বলে সে তার লোকেদেরকে চ্যানকে আটকাতে বলে। জিয়া তখন বলে, মিস্টার ফাং তুমি কি পাগল হয়ে গেছো? মিস্টার ফাং তখন বলে, হ্যাঁ, তোমার প্রেমে আমি একদম পাগল হয়ে গেছি। মিস্টার ফাং জিয়াকে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছিলে, আর এখন এই থার্ড পার্সন তোমাকে বিয়ে করতে চাচ্ছে, এটা আমি কখনোই মেনে নিব না। জিয়া তখন মিস্টার ফাংকে বলে, প্লিজ মিস্টার ফাং আপনি চ্যানকে ছেড়ে দেন। যার জবাবে মিস্টার ফাং তখন বলে, চ্যানকে তো আমি ছাড়বো, তবে এর জন্য তোমাকে আমার শর্ত পালন করতে হবে। হয় তুমি তোমার ভাইকে চয়েস করো, নয় তুমি চ্যানকে চয়েস করো। যার জবাবে জিয়া তখন বলে, মিস্টার ফাং প্লিজ আপনি ওদেরকে ছেড়ে দেন। আপনার যা প্রয়োজন ছিল আমি আপনাকে তাই দিয়েছি, টাকা পয়সা ধন সম্পত্তি সব, এখন আপনি কি চান? মিস্টার ফাং তখন বলে, আমি তোমাকে চাই, কারণ আমার তোমার খুবই প্রয়োজন। জিয়া তখন তাকে বলে, আপনার কাছে এতগুলো মেয়ের অপশন থাকতো আপনি কেন নিজের ডিভোর্সেড এক্স ওয়াইফকেই চাচ্ছেন? যার জবাবে মিস্টার ফাং বলে, তুমি আমার ফার্স্ট লাভ ছিলে, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আর নিজের করে পেতে চাই না। এরপরে জিয়া তখন অনেক ভেবেচিন্তে বলে যে আজকে রাতে আমি আপনার এখানে থেকে যাব। যার জন্য মিস্টার ফাং তখন সেখানে ডক্টর আর চ্যানকে ছেড়ে দেয়। মিস্টার ফাং তখন জিয়াকে নিয়ে বেডে আসে, তবে মিস্টার ফাং যখন জিয়াকে কিস করতে যায় জিয়া তখন বারবার নিজের মুখ সরিয়ে ফেলছিল। মিস্টার ফাং তাকে বলে যে তুমি কেন আমার থেকে নিজের মুখ সরাচ্ছ? জিয়া তখন বলে, আমার তোমাকে দেখে ডিসকাস্টিং লাগে। মিস্টার ফাং তখন বলে, চ্যান যখন তোমাকে কিস করে তখন তো তোমার অনেক ভালো লাগে। জিয়া তখন বলে, হ্যাঁ আমার অনেক ভালো লাগে, তাছাড়াও তোমার সাথে আমার ডিভোর্সের অনেক বছর হয়ে গেছে, এখন যদি আমি ওর সাথে নাইট স্পেন্ড করেও থাকি তাতেও তোমার কিছু যায় আসার কথা না। যার জবাবে মিস্টার ফাং বলে, ও তার মানে তোমাদের মধ্যে এত কিছু হয়ে গেছে। এ কথা বলে সে জিয়াকে কিস করতে থাকে। জিয়া তখন সেখানে কাঁদতে থাকে। মিস্টার ফাং তখন তাকে বলে, যাও তোমাকে এখান থেকে ছেড়ে দিলাম। তবে জিয়া যখন সেখান থেকে যাচ্ছিল জিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়, যার জন্য মিস্টার ফাং তখন ডক্টরকে ডাকে। তখন সেখানে জ্যান আসে এবং জিয়াকে চেক আপ করে বলে, তোমার কি মাথায় এক ফোঁটা বুদ্ধিও নেই? জিয়ার সাথে তুমি এত কিছু করছো আর তুমি এটা বুঝছো না যে জিয়ার অবস্থা অনেক খারাপ? জিয়া 1 মাস ধরে নিজের শরীরে কোনো খেয়াল রাখছে না, আর তুমি নামে ওর এক্স হাজবেন্ড হয়ে ওকে খালি বিরক্ত করছো। শুরুতে তুমি ওর কাছ থেকে ওর সবকিছু কেড়ে নিলে, এখন তুমি ওর জীবনটাও কেড়ে নিতে চাচ্ছ। ছি, আমার লজ্জা লাগছে তোমাকে জিয়ার এক্স হাজবেন্ড বলতে। মিস্টার ফাংও বুঝতে পারে যে এখানে সব দোষ তার, তাই মিস্টার ফাং তখন ড্রিঙ্কস করতে থাকে এবং বলতে থাকে, আমি আসলেই অনেক বোকা, তা না হলে কেউ এত সুন্দর একটা বউ রেখে কি করে অন্য কারোর কাছে যায়? আমি নিজের হাতেই নিজের পায়ে কুড়াল মেরেছি, নিজের হাতেই নিজের বউকে ধ্বংস করেছি। আমার জন্যই জিয়াকে তার মা বাবাকে হারাতে হয়েছে, আমার জন্যই জিয়াকে হাসপাতালে যেতে হয়েছে, এমনকি আমার জন্যই জিয়াকে জেল খাটতে হয়েছে। সকল নষ্টের মূল আসলে আমি নিজেই। আমি কি করে নিজেকে নিজেই ক্ষমা করব? সেখানে জিয়া তো দূরের কথা, আসলে আমি একটা স্টুপিড। এরপরে তার জিয়ার প্রতি সকল অন্যায় ও বিচারের কথাও মনে পড়ে যা সে জিয়ার উপর চালিয়েছিল। সে তার সকল কৃতকর্মের জন্য আসলেই অনেক অনুতপ্ত বোধ করছিল। সে নিজেকে নিজেই কষ্ট দিচ্ছিল শুধুমাত্র জিয়ার জন্য, সে কাঁদছিল শুধুমাত্র জিয়ার জন্য। এরপরে সে জিয়ার কাছে আসে এবং জিয়ার কাছে ক্ষমা চায়, তবে জিয়া তার দিকে তাকায় না এবং মন খারাপ করে বসে থাকে। মিস্টার ফাং তখন তার জন্য একটা নেকলেস নিয়ে আসে এবং তাকে বলে এই নেকলেসটি পরতে, তবে জিয়া তার দিকে মোটেও তাকায় না এবং তাকে ইগনোর করে, সাথে সেই নেকলেসটিও নিচে ফেলে দেয়। তবুও মিস্টার ফাং তখন সেই নেকলেসটি তাকে জোর করে পরিয়ে দেয়। সে জিয়াকে বলে, আমি তোমার কাছে আসলে অনেক কৃতজ্ঞ, তবে সেই কৃতজ্ঞতার মূল্য আমি তোমাকে দিতে পারিনি। জিয়া, তুমি কি আবারও আমাকে একটা সুযোগ দিবে নতুন করে নিজেদের জীবন সাজানোর জন্য? জিয়া তখন তার পেটে ছুরি মেরে বলে, মিস্টার ফাং আমি দিতে পারতাম, তবে আমি দিতে পারবো না, কারণ তুমি আমার সাথে যা করেছো তা কখনোই ক্ষমার যোগ্য নয়। এরপরে সে আবারও মিস্টার ফাংয়ের পেটে ছুরি ঢুকায়। মিস্টার ফাং তখনও তার উপর রাগ করে না এবং তাকে বলে, আমি এটা ভেবে খুশি হচ্ছি যে তোমার হাতেই আমার মৃত্যু হলো। এরপরে জিয়া চ্যানের কাছে আসে, যার জন্য চ্যান তাকে হসপিটালে অ্যাডমিট করে। জিয়ার যখন চোখ খুলে তখন সে তার সামনে তার ভাইকে দেখতে পারে। তার ভাইয়ের সাকসেসফুলি অপারেশন কমপ্লিট হয়েছিল। এরপরে জিয়া মিস্টার ফাংয়ের ফিনারালে যায়, তবে সে সেখানে আওয়াজ শুনে ফিনারালের পিছনে লুকিয়ে পড়ে। সেখানে মিস্টার ফাংয়ের ভাই এবং তার বাবা আসে। মিস্টার ফাংয়ের ভাই তখন তার বাবাকে বলে, দেখো তুমি যাকে এত কিছু শিখিয়েছিলে সেই ছেলেটা আজ নেই, তুমি তাকেই বিজনেসে সব ল শিখিয়েছিলে, কারণ সে তোমার বড় ছেলে ছিল। তোমার নাজেজ সন্তান হওয়ার কারণে তুমি আমাকে কখনোই কিছু শিখাওনি। আর ড্যাডি তুমি এটা জানো, তোমাকে যদি আমি এখন মেরে ফেলি তাহলে এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগের চেয়ে কম কিছু হবে না, কারণ তোমার মৃত্যুর সাথে সাথে এই পুরো কোম্পানিটা আমার নামে হয়ে যাবে, কোনো অংশীদার আর এই কোম্পানিতে থাকবে না।
তখন সে জিয়াকে দেখে ফেলে এবং জিয়াকে ধরে বলে যে এখন তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো ভাই ছিল তাই সে তোমাকে বাঁচিয়ে ফেলেছে। ঠিক তখনই সেখানে মিস্টার ফাং আসে এবং তার ভাইয়ের পায়ে গুলি করে বলে, তোমার সাহস কি করে হলো যে তুমি তোমার ভাবির গায়ে আবারও হাত তুলো। তার ভাই অবাক হয়ে বলে, ভাই তুমি মারা যাওনি? যার জবাবে মিস্টার ফাং বলে, না আমি মারা যাইনি, আমি জেনে গিয়েছিলাম যে তুমি আমার পিঠ পিছে শত্রুতা করতে, যার জন্য আমি মরার নাটক করেছি। এরপরে সে জিয়াকে কোলে করে সেখান থেকে নিয়ে আসে। এরপরে মিস্টার ফাং সেখানে পুলিশ ডাকে। যেহেতু মিস্টার ফাং একজন মাফিয়া ছিল তাই পুলিশ তখন মিস্টার ফাংকে নিয়ে যাচ্ছিল। মিস্টার ফাং যাওয়ার আগে চ্যানকে বলে যে আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তুমি আমার ওয়াইফকে দেখে রেখো, আমার ভুল তুমি দ্বিতীয়বার করো না, ওর জীবনটিকে তুমি নতুন করে আবারও সাজিয়ে দাও, যে জীবনের যোগ্য ও ছিল। আমি আজীবন এই বিষয় নিয়ে রিগ্রেট ফিল করব যে আমি তোমার সাথে অন্যায় করেছিলাম। আমি যখন জেল থেকে বের হব সর্বপ্রথম আমি তোমার কাছে আসব। আমি বিশ্বাস করি তখন তুমি আমাকে দেখে আর মুখ সরিয়ে রাখতে পারবে না। তোমার প্রতি আমার যে মায়া বন্ধনটি রয়েছে তা হয়তো আজীবনই রয়ে যাবে। তুমি আরো বেটার কিছু ডিজার্ভ করো। দেন এই সিনের মাধ্যমে আমাদের আজকের ড্রামাটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।